নমস্কার। গতকাল আমরা জানি সিপিআইএম এবং বিজেপি তাদের প্রথম দফার যেটা ক্যান্ডিডেট তালিকা, ক্যান্ডিডেট লিস্ট, সেটা প্রকাশ করেছিল এবং সেই প্রকাশের পর থেকে সবচেয়ে বেশি ফুটেজ বা মাইলেজ খাওয়া যাকে বলে, একেবারে বৈদ্যুতিন মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের পরিভাষায় সেটা শুভেন্দু অধিকারীর উপর পুরো আলোটা পড়েছিল। কারণ উনি একই যোগে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কথা বিজেপির তালিকা অনুযায়ী, এবং দুটোতেই কিন্তু গতবার নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই বিরোধী দলনেতা হয়েছিলেন, আর শেষ পর্যন্ত ভবানীপুর থেকে এসে নতুন করে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবারে ভবানীপুর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন সেটা নিশ্চিত ছিলই। এটা ওনাদের দলের কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি হোক বা যে কোনো কারণেই নানান লোকে নানানভাবে ব্যাখ্যা করছে। শুভেন্দু অধিকারীকে দুটো কেন্দ্র থেকেই দেওয়া হয়, মনে করা হচ্ছিল একটা দ্বৈরথ অপেক্ষা করা হয়েছে, সম্ভবত দুটোতেই, না হলে একটাতে তো বটেই। আজকে যখন তৃণমূল আজকে বিকেলে তাদের নিজস্ব দলীয় যারা প্রার্থী তাদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করলো, তখন তার আগে ইনফ্যাক্ট সকালে যখন জয়েন করলেন পবিত্র কর বলে একজন, বলা যেতে পারে সেই অর্থে একেবারেই অখ্যাত একজন, যিনি তার নাম বা তৃণমূলে তার জয়েন করার পরে লোকে জানলো তিনি 21-এর নির্বাচনে শুভেন্দুর যারা অন্যতম জয়ের কাণ্ডারি তাদের অন্যতম ছিলেন। তিনি একসময় তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে জয়েন করেছিলেন শুভেন্দুর হাত ধরে, এবং একসময় তৃণমূলের পঞ্চায়েতে ছিলেন, পরে বিজেপির হয়ে পঞ্চায়েতে ছিলেন, এবং এলাকায় নাকি তার বেশ একটা পরিচিতি বলুন এবং সাংগঠনিক দক্ষতা বলুন, বিশেষ করে কেউ কেউ বলছেন যে হিন্দু ভোটকে একত্রিত করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল শুভেন্দুর পক্ষে। সেই প্লাস তিনি একেবারেই ভূমিপুত্র যাকে বলে ওই এলাকারই, সেই হিসেবে তৃণমূলের দিক থেকে একটা বলা যেতে পারে, অনেকে বলছেন মাস্টার স্ট্রোক এই অর্থে, কারণ যদি দেখেন তৃণমূলের দিক থেকে এনাকে দাঁড়করণে সেই অর্থে কোনো ঝুঁকি নেই, মানে একেবারে একটা উইন বলা যেতে পারে। কারণ উনি যদি জেতেন তাহলে একেবারে দাবার চালে বড়ে দিয়ে কিস্তিমাত করার মতো ঘটনা ঘটবে শুভেন্দু অধিকারীকে হারানো, আর যদি হারেন সেক্ষেত্রেও সেই অর্থে নাথিং টু লুজ। কিন্তু যেটা হবে, এই যে তার এলাকার ভূমিপুত্র হওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা, এই সব কিছু নিয়ে একটা, এবং শুভেন্দুর যে চাল সেগুলো সম্বন্ধে তিনি ওয়াকিবহাল, কারণ তিনি 21-এর শুভেন্দুর জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন। সেই অর্থে ওনার কলাকৌশল, রাজনৈতিক রণকৌশল, নির্বাচনী রণকৌশল অনেকটাই তিনি জানেন। সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দুর উপর একটা অসম্ভব মনোবৈজ্ঞানিক দাবাব যাকে বলে, মনস্তাত্ত্বিক চাপ, সেটা কিন্তু থাকবে বিজেপির উপর। এলাকার ছেলে, ভূমিপুত্র, সেই হিসেবে দেখতে গেলে এটা নিঃসন্দেহে একটা খুব বড় চাল, যে অর্থেই দেখা হোক না কেন। ওই যে বললাম যে জিতলে একেবারে দাবার বোর্ডের মতো বোর্ডে দিয়ে কিস্তিমাত করার মতো ঘটনা ঘটবে, আর যদি জিতে যান তাহলে তো এটা হবে, যদি হেরেও যান তাহলে নাথিং টু, সেই অর্থে কিন্তু খুব বড় যে একটা ইন্দ্রপতন ঘটলো তা কিন্তু হবে না। এটা একটা দিক। যে নির্বাচনী প্রার্থী তালিকা তৃণমূল আজকে ঘোষণা করেছে তার মধ্যে কতকগুলো ব্যাপার আছে, অনেক নাম ভেসে বেড়াচ্ছিল বাজারে, সেগুলো সবটা যে মিলেছে তা নয়, অনেকটা মিলেছে, কিছু মেলেনি। কিন্তু এই তালিকার মধ্যে যেটা আছে, একটা কিন্তু ভারসাম্য রক্ষার ব্যাপার আছে। দলের যারা পুরনো সমুখ, যাদের বলা হয় ওল্ড ওয়ার হর্স, তাদের সঙ্গে একেবারে তরুণ তুর্কি নতুন, তাদের একটা সামঞ্জস্য বিধানের একটা প্রচেষ্টা কিন্তু রয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো যারা বর্ষিয়ান নেতা, বিশ্বস্ত নেতা, পরিচ্ছন্ন ইমেজ, কলকাতা শহরে তার একটা এবং কাজের লোক হিসেবে পরিচিত, তিনি থেকে গেছেন। মনে করা হচ্ছিল পরিবর্তন করা হতে পারে রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় থেকে গেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, ইনি কিন্তু একসময় ওই রেশন কেলেঙ্কারিতে জেল খেটে ফিরে এসছেন, তাকে কিন্তু আবার প্রার্থী করা হয়েছে। এইরকমভাবে দেখতে গেলে ববি হাকিম আছেন। পুরনোদের মধ্যে যাদের থাকার, তারা চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, শশী পাজা আছেন, এরা অফকোর্স এখন মমতার একেবারে ঘনিষ্ঠ বৃত্তে আছেন।
কিন্তু একই সঙ্গে যারা একেবারে দলটাকে চাঙ্গা করে দিতে পারে তরুণ তুর্কিদের মধ্যে থেকে, মুখপাত্রদের মধ্যে থেকে দেবাংশ স্যার এসেছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য যিনি ছাত্র পরিষদের নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তিনি এসেছেন, তন্ময় ঘোষ আরেক মুখপাত্র তিনি এসেছেন, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কুণাল ঘোষ, যিনি ভীষণভাবে দলটাকে সময় অসময় দুঃসময় মুখপাত্র হিসেবে, রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে ভীষণভাবে বলবো মজবুত করেছেন, ডিফেন্ড করেছেন বিভিন্ন প্রতিকূল ইস্যুতেও, তাকে প্রার্থী করা হয়েছে। তো মনে রাখতে হবে এমন একটা কেন্দ্র তার জন্য বাছা হয়েছে যেটা আমার বাড়ির কাছে। ওখানে পরেশ পাল, যিনি প্রবীণ বর্ষিয়ার নেতা, কিন্তু তার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, কাজেই পরেশ পালকে কুণাল ঘোষকে দিয়ে রিপ্লেস করায় খুব একটা যে দলের অন্দর থেকে অন্যরকম প্রতিবাদ প্রতিরোধ আসবে তা কিন্তু নয়। সব দিক থেকে দেখতে গেলে একটা ভারসাম্য বজায়, কিছু কিছু জায়গায় কিছু প্রার্থীপদ রিসাফলিং করা হয়েছে, একটা কেন্দ্রের বদলে অন্য কেন্দ্র, এইগুলো কিন্তু হয়েছে। মনে করা হচ্ছিল চণ্ডীতলায় সাথী খন্দকার হয়তো এবার আর টিকিট পাবেন না, এটা একটা বাজারে চাহুর হয়ে গেছিল, স্পেকুলেশন চলছিল। কিন্তু আমরা বরাবর বলে আসছিলাম যে প্রয়াত আকবর আলী খন্দকার, যিনি শ্রীরামপুরের প্রাক্তন সাংসদ, তার প্রতি একটা মমতার অদ্ভুত দুর্বলতাই বলুন বা যাই বলুন আছে। তো সেই জন্য তার পরিবারকে একেবারে ডিপ্রাইভ করার প্রশ্ন হয়তো ছিল না, যেটা অনেকে হয়তো বুঝতে পারেনি। উনি চণ্ডীতলা থেকে আবার পেয়েছেন দলীয় মনোনয়ন, চাপদানিতে অরিন্দম গোয়েন যেমন পেয়েছেন, উনি এখন মনে করা হচ্ছে অভিষেকের বেশ ঘনিষ্ঠ বৃত্তি যারা আছেন তার মধ্যে আছেন, দেবাংশার আছেন। কুণাল ঘোষেরটা খুবই গুরুত্বপূর্ণ, ওই যে বললাম যে প্রতিকূল সময় দলকে ডিফেন্ড করা, সেই রোলটা উনি প্লে করে এসছেন। এই যে পুরো এখন মোটামুটি তিনটে দলের ধরুন তৃণমূল পুরোটাই করে দিয়েছে, সিপিএম এবং বিজেপি একটা সিংহভাগ তালিকা তাদের ঘোষণা করেছে, প্রকাশ করেছে। একটা জিনিস পরিষ্কার, অনেক কিন্তু নতুন মুখ, যুব মুখ, তরুণ মুখ আছে। বিশেষ করে সিপিএমের দিক থেকে গুরুত্বপূর্ণ এই জন্য বলবো যে একজন মজা করে একসময় বলতেন যে সিপিএম এবং আর একটা অর্গানাইজেশন, তার নামটা করছে না, যে এই দুটো সংস্থায় নাকি মাথার চুল না পাকলে, বয়স না হলে নেতা হওয়া যায় না। তো সেইটা থেকে বেরিয়ে সিপিএমে কিন্তু এবার একটা ভীষণভাবে তারুণ্যের প্রাধান্য রয়েছে। মনে রাখতে হবে এরা যত লড়াই করবে, এদের সবার ভাবমূর্তিও ভালো, যত লড়াই করবে, যত ভোট টানবে, তত কিন্তু কোথাও না কোথাও, এটা কারোর মাথায় আছে কিনা জানি না, বিজেপির মধ্যে বিশেষ করে আছে কিনা, কিন্তু লাস্ট বেশ কয়েকটা নির্বাচনে যে দেখা যাচ্ছিল বামপন্থীদের একটা ভোট ট্রান্সফার হচ্ছে বিজেপির দিকে, যেটা সম্প্রতি অশোক ভট্টাচার্যের মতো বামপন্থী নেতা স্বীকারই করে ফেলেছেন। তো সেইটা কিন্তু কমবে। সিপিএম এর ভোট যদি বাড়ে, তার কিন্তু বিজেপির ভোট থেকে একটা বড় ভোট কমার আশঙ্কা থেকে যাবে। মনে রাখতে হবে তৃণমূলের ভোটার তালিকায় কিন্তু প্রচুর সংখ্যালঘু মুখ, প্রচুর মহিলা মুখ, প্রচুর তফসিলি জাতি, উপজাতি, যেটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই প্রতিনিধিদের মুখ রয়েছে। তো এইগুলোকে সব মিলে একটা ইকুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা হয়েছে, যাতে কিনা আর একটা উজ্জ্বল মুখ তৃণমূলের তরফ থেকে। মনে রাখতে হবে প্রাক্তন সাংবাদিক, একটা সর্বভারতীয় কলকাতার একটি অগ্রণী ইংরেজি দৈনিকের খুব উঁচু পদে ছিলেন দেবদীপ পুরোহিত, অত্যন্ত নলেজেবল একজন, পড়াশোনা করা একজন, অর্থনীতির ছাত্র, ম্যানেজমেন্টের শিক্ষার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং তিনি দাঁড়াচ্ছেন কিন্তু মনে রাখতে হবে খড়দা, যেটা একসময় এই রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং যিনি অধুনা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর প্রধান বা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, সেই অমিত মিত্রর কনস্টিটিউশন থেকেই। এটি একটি উজ্জ্বল মুখ, উনি একেবারে ভূমিপুত্র বটে, এলাকারই ছেলে, এলাকায় মেলামেশাও রয়েছে। তো সব মিলে কুণাল ঘোষও কিন্তু এলাকায় খুব সক্রিয়। দেবাংশুর তো একটা জনপ্রিয়তা ক্রমশ বাড়ছিল, সেই অর্থে দেবাংশু, এবং উনি গতবার অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তমলুকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভায়, জিততে পারেননি, কিন্তু লড়াইটা দিয়েছিলেন। ওনাকে এবারে আনা হয়েছে খুব সম্ভবত চুঁচুড়া থেকে।
তো এই সব মিলেইটা দেখা যাচ্ছে আমাদের শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তো তিনি কিন্তু উত্তরপাড়ায় মনোনয়ন পেয়েছেন। তো তাকেও একটা নিয়ে চলার বার্তা, অনেক সময় মনে করা হয় বোধহয় এবার আর শ্রীরামপুর উনি পাবেন না, তো ওনাকেও একটা সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। অনেকগুলো মুখ ছিল যেগুলোর নাম ভেসে উঠছিল, সদ্য যারা জয়েন করেছেন বা বিভিন্ন অনুষ্ঠানে যাদের দেখা গেছে অন্য জগতের, বিশেষ করে শিল্প বিনোদন জগতের লোকজন, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী সঙ্গীত, আমাদের মিউজিশিয়ান, এদের নাম কিন্তু সেইভাবে প্রার্থী তালিকায় নেই। তার প্রতিকুর রহমান যিনি সম্প্রতি সিপিএম থেকে এসেছেন তাকেও দেখা যায়নি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বেশ কিছুদিন আগেই সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন, তাকে দেওয়া হয়েছে বিধানসভায় হাওড়ার একটি কেন্দ্র থেকে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে একটা ব্যালেন্সিং অ্যাক্ট কোথাও না কোথাও কিন্তু থেকে গেছে। মনে রাখতে হবে ক্রমশ জমজমাট হচ্ছে এই যে একবারে নির্বাচনী যে পট বলা যেতে পারে বা নির্বাচনী চিত্রনাট্য, কারণ বিজেপি এবং সিপিএমের যাদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল, তারা অলরেডি প্রচারে নেমে পড়েছেন। আমার মনে করা হচ্ছে আজকে বিকেল বা সন্ধ্যা থেকেই তৃণমূলীরাও নেমে পড়েছেন ইতিমধ্যেই, জেলা স্তর থেকে যা খবর আসছে। একেবারে টক্কর হবে, যাকে বলা হয় একেবারে সমানে সমানে টক্কর হবে। যত প্রচার গড়াবে, যত বোঝা যাবে যে সাধারণ ইলেকটোরেট যারা, তারাই তো অ্যাকচুয়ালি গণদেবতা, তাদের দিক থেকে কি অভিমত আসছে, তারা কিভাবে গ্রহণ করছেন এদের। আরেকজন মনে পড়ে গেল আমাদের, আরেকজন খুবই অনেক দিনের দীর্ঘদিনের বিধায়ক স্বর্ণকমল সাহা, তার পুত্র সন্দীপন সাহা, তিনিও প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তো বেশ একটা, যেটাকে আমরা বাণিজ্যিক যে সাংবাদিকতা তার পরিভাষায় বা বাণিজ্যের পরিভাষায় যেটাকে বলা হয় ব্র্যান্ড ফ্যাটিক, অর্থাৎ একই ব্র্যান্ড অনেক দিন ধরে চলতে থাকলে বাজারে তার একটা ফ্যাটিক জন্মায়, তখন সেই ব্র্যান্ডটাকে একটা পলিশ, একটা নতুন করে নবকলবরে দেওয়ার একটা প্রয়োজনীয়তা পড়ে। এটা বাণিজ্যিক পরিভাষা আমরা জানি। তো তৃণমূলের দিক থেকে অন্য দলগুলোও চেষ্টা করেছে, তৃণমূল কিন্তু ভীষণভাবে এই ব্র্যান্ড ফ্যাটিকটাকে কাজে কথা মাথায় রেখে বেশ কিছু নতুন তরুণ, যাদের ভাবমূর্তি এখন একেবারে পরিষ্কার উজ্জ্বল, তাদেরকে এনে নির্বাচনী, যেটাকে বলা হয় নির্বাচনী বৈতরণী, সেইটা থেকে পার হওয়ার জন্য তাদের সামনে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুবিধে হলো উনি যথারীতি, উনি যেরকম স্টার ক্যাম্পেনার, 294টা, 3টে দার্জিলিংয়ের অনিতা থাপার দলকে ছেড়ে বাদ দিলে 291টা কনস্টিটিউয়েন্সিতে মমতা ব্যানার্জি হয়তো দৌড়ঝাঁপ করে প্রচার করবেন, কিন্তু যেহেতু একটাই কেন্দ্র থেকে উনি এবার ভবানীপুরে লড়বেন, ওনার কিন্তু ফোকাসটা ভবানীপুরেও থাকবে। কারণ এই যে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি হচ্ছে, প্রায় ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া, হেরে গেছেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি খেলা চলছে। আমি জাস্ট একটু জিনিস, আমি জাস্ট ফুড ফর থট বলতে পারেন, যে এই যে যারা বলছেন বিভিন্ন সমাজ মাধ্যমে এসে বাইরে, এই সবাই কিন্তু এবারে বলছে এরা বিজেপি চলে আসবে, এটা দেখবেন যারা বলছে, যাদের ছবি মুখ আপনারা দেখতে পাচ্ছেন, তাদের যেটা অবভিয়াস নেক্সট কোয়েশ্চেন হওয়া উচিত ছিল, যেটা কেউ করছে না, যে তুমি ভাই গত ভোটে কাকে ভোট দিয়েছিলে, তাহলেই দেখবেন আপনারা অনেকটা জবাব পেয়ে যাবেন। এটা কিন্তু সকলেই বিজেপিকেই বা অন্য দলে ভোট দেওয়া লোকই, অর্থাৎ এমন কিছু নয় যে নতুন কেউ যারা গতবারে এদিকে ভোট দিয়েছিল তৃণমূলে, তারা এবার বিজেপির দিকে দিচ্ছে। পরিবর্তন হতে গেলে এই একটা কনভার্সন দরকার হয়, অর্থাৎ গতবার যারা তৃণমূলে দিয়েছিল তাদের কত অংশ এবার তৃণমূলে না দিয়ে বিজেপিতে দিচ্ছে, সেইটা দেখা কিন্তু খুব জরুরি। এখনো পর্যন্ত কিন্তু বলছি সেইরকম ইঙ্গিতটা দেখা যাচ্ছে না। কেউ এই প্রশ্নটাই, যেটা খুবই একটা প্রাসঙ্গিক, সেটা কিন্তু কেউ তুলছেন না। যাদের ধরুন বিভিন্ন জায়গায় বাইট দেখানো হচ্ছে, বক্তব্য দেখানো হচ্ছে সাধারণ লোক হিসেবে, সবাই একটা খুব লুজলি বলছেন যে, বা আপনাদের নিজস্ব ব্যক্তিগত কনভার্সনও দেখবেন যারা বলছেন, এবারে তো আসছে
আসছে, এবারে হাওয়া একদম ঘুরে গেছে, পরিবর্তন। কিন্তু এটা বলছে কারা সেটা কিন্তু দেখতে হবে। যারা বলছে তারা কি পরিবর্তন হওয়া, অর্থাৎ আগে অন্যদিকে ছিল এখন এই শিবিরে আসছে এইরকম, সেইটা ভেবে দেখার দরকার, এবং সেইটার একটা যুক্তিগ্রাহ্য উত্তরও দরকার। তবে বোঝা যাবে যে পরিবর্তনের হাওয়া আছে নাকি প্রত্যাবর্তনের পক্ষেই একটা জোরদার বলা যেতে পারে সম্ভাবনা রয়েছে। এই সমস্ত নানান ব্যাপারগুলো মাথায় রেখে নির্বাচনী যে প্রচারটা জমজমাট হয়ে পড়বে, হয়ে গেছে অলরেডি, কাল থেকে আরও জমজমাট হবে। শুধু যাতে একটা শান্তিপূর্ণ ভোট হয়, নির্বিঘ্নে ভোট হয়, মানুষ তাদের নিজেদের ভোট নিজে দিতে পারেন, তবেই কিন্তু গণতন্ত্রের নির্বাচনটাকে যেটা একটা সেলিব্রেশন বলা হয় গণতন্ত্রের, তো সেইটা হয়ে উঠবে। এবং মানুষ যাকে চাইবে, যেটা আর একটাও খুব চালু কথা আছে, খুব বিখ্যাত কথা, যে ইন এ ডেমোক্রেসি পিপল গেট এ গভর্নমেন্ট দ্যাট দে ডিজার্ভ। তো লোকে যে সরকার চাইবে, যে সরকার তাদের জন্য প্রাপ্য, সেই সরকারই আসবে। শুধুমাত্র আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে, যে যেটা চলছে, যেটা বলছে, ওই একটা গড্ডলিকা প্রবাহে একটা ন্যারেটিভ তৈরির খেলার মধ্যে না ঢুকে কি হচ্ছে, কি হতে পারে, একেবারে বাস্তবের বদ্ধভূমিতে দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা আপনাদের কাছে তুলে ধরলাম, সম্ভাবনার কথা কিছু বললাম। সব দলেরই আমরা যেটা দেখেছি একটা তারুণ্যের একটা প্রাধান্য এসছে, সেটা একটা ভালো দিক। নতুন যুব প্রজন্মের লোকজনরা আসছে। তৃণমূলের দিক থেকে হয়তো সেটা একটু বেশি আছে, সিপিএমের দিক থেকে এবারে বেশি, কারণ তৃণমূলের সিপিএমের প্রবীণরা অনেকে প্রায় বসে গেছেন, সেই রকম আর নির্বাচনী লড়াই লড়ার মতো মুখ নেই। তো সব মিলে যেটা বারবার বলছি, একটা জমজমাট নির্বাচনী লড়াইয়ের জন্য আপনারা তৈরি হন, আমরাও তৈরি হচ্ছি, এবং আমরা একেবারে ধারাবাহিকভাবে সবসময় আপনাদের সঙ্গে পরিচিত করব যে কী পরিস্থিতি, কোথায় কী পরিস্থিতি। এরপর একেবারে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে হয়তো বিচার বিশ্লেষণ করা হয়। আমাদের প্রচুর সহকর্মী এই কাজে নিযুক্ত আছেন। হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরায় একযোগে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রচার চলবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।